ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত ভারত যদি চায় তাহলে সেভেন সিস্টার হুমকিতে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। গতকালকে আমরা কথাটি শুনেছি, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে তিনি ভারতকে 3 মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। দর্শক, নরেন্দ্র মোদীর সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবের ফোনে কথা হয়েছে এবং কড়া বার্তা জানিয়েছেন ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে। এদিকে জয়কে সতর্ক করলেন সার্জিস আলম। চলুন বিস্তারিত ভিডিও রয়েছে, আমরা একটু দেখে আসি। পেতাইয়া পোতাইয়া তেনাইয়া পেতাইয়া এইসব কথা বলা যেই সকল রাজনীতিবিদদের অভ্যাস, সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে সেভেন সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেইট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা। বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালাই দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এই দুইজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যেই বিভিন্ন ইস্যুগুলা, সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেই জন্য তিনি বলছেন, ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতি হলো, ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেরি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন, আর প্রফেসর ইউনূসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখনই ডক্টর ইউনূস বলছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে, আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে। এই কথাটা ক্ষমতার চেয়ারে বসে ভারতকে মুখের উপরে এইভাবে বলার মতন সৎসাহস খুবই কমই ছিল অতীতের সরকারগুলোর। কারণ সবাই মনে করে ভারতের সাথে লিয়াজু মেনটেন করা দরকার,
প্রফেসর ইউনূস নির্দিষ্ট একটা সময় আসলেই থাকা দরকার, অনেক কিছু হবে, কারণ তিনি ভারতের জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ না। ভারত বিএনপি এবং জামাতকে নেগেটিভ মনে করলেও ডক্টর ইউনূসকে কিন্তু মনে করছে না, কারণ কি এখানে অনেক ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু। তো ডক্টর ইউনূসকে ধন্যবাদ। এভাবেই আমাদের বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু দেশ নিয়ে কথা বললে, বাংলাদেশ নিয়ে কথা বললে তো শক্তভাবেই কিন্তু জবাব দেওয়ার ইস্যুটা আছে। ইভেন ভারতের যে মন্ত্রী আছে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকেও বাংলাদেশ ইস্যুতে বুঝে শুনে জেনে শুনে যে কোনো মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূস। যে জয় আমেরিকায় বসে তিনি ভারতকে 3 মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। আমাদের কোটা সংস্কার আন্দোলন এবং সবশেষে স্বৈরাচার পতনের আন্দোলন, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই জায়গা থেকে আসলে এখন আমাদের দেশ গড়ার পালা। এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলের সহযোগিতা লাগবে। আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাব, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আসলে তেমন একটা ভালো নেই। সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডার, আমরা সরকার বলি, আমরা জনগণ বলি, শিক্ষার্থী বলি, সাংবাদিক বা যত যারা রয়েছে, আসলে সকলের একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, যেটি হচ্ছে গতকালকে আমরা কথাটি শুনেছি, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে তিনি ভারতকে 3 মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেই দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দিবে, নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে, এটি নির্ভর করে দেশের জনগণের উপরে। তারা তাদের 16 বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনও মনে হয় সেটি রয়েছে, কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে। এই দেশে কবে নির্বাচন হবে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে, এটি এদেশের জনগণই নির্ধারণ করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে, এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না, এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে যার কর্মক্ষেত্র যেটি, তাকে সেই জায়গায় কাজ করতে হবে। প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনেরা রয়েছে স্কুল কলেজের, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, তারা এই দুঃসময়ে, এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে, তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, এবং এখন সময় এসেছে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে, তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে, এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে। কারণ দিন শেষে আমরা যখন আমাদের সকলের কর্মক্ষেত্রে যেতে পারবো, তখনই দেশটি স্থিতিশীলতা। দেখেন, ভারতীয় মিডিয়ারা বাংলাদেশ নিয়ে কিন্তু অতিরঞ্জন অনেক কিছু কিন্তু করছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বিভিন্নভাবে তারা যে নিউজ করছে, সেটা একটা উগ্রবাদী পন্থা, সেটা তারা দেখিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশের ভেতরে পরিস্থিতি একরকম, তারা উপস্থাপন করছে আর একরকম। এটা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা তিনিও সতর্ক করছেন। এদিকে মোদির সাথে যখন আমাদের ডক্টর ইউনূসের কথা হয়, তখন কিন্তু ডক্টর ইউনূসও বলছেন যে প্রয়োজনে আপনার দেশ থেকে কিছু সাংবাদিক পাঠান, ওইখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে এখান থেকে মাঠ পর্যায় থেকে রিপোর্ট করুক, দেখো কী অবস্থা হয়ে আছে আমাদের সংখ্যালঘুদের। তো আমাদের দেশে সবাইকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এখানে কোনো বিষয় নেই এগুলো নিয়ে। তারপর জয়কে এই সতর্ক করেছে কিন্তু সারজিস আলম এই বিষয়ে, যে ভারতের যে সহায়তা চেয়েছেন এজন্য তাকে সতর্ক করেছেন। তো এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।